আজকে আমরা যে এইসব উল্টোপাল্টা ক্যাশ ফ্যাশ উইথড্র করে দিই না ব্যাংক থেকে, জমাও করে দিই, ঠিক নিয়মগুলো আইনগুলো জানি না। ইনকাম ট্যাক্স অ্যাক্টে কতগুলো আইন করা আছে, তো এটা একটু জানার দরকার, এবং জানলে পর ভুলভালটা হবে না এবং অ্যালাউড নয়, তো সেটা তো জানতে হবে আর কি যে এটা অ্যালাউড নয়। তো কি অ্যালাউড নয় সেই নিয়ে আজকে একটু আলোচনা সৌরভ ঘোষের সাথে। সৌরভ, এখন লেটেস্ট মানে ধরা যাক আমি ব্যাংক থেকে আমার খুব প্রয়োজন হয়ে গেল, আমি 3 লাখ টাকা উইথড্র করতে চাই, পারো? না, ইনকাম ট্যাক্স তো এমন করেছে যে ব্ল্যাক মানি সার্ভিংটাকে বন্ধ করার জন্য যে 3 লাখ টাকাটা তো আপনি উইথড্র করতে পারবেন না। কত অবধি পারো? এটা 2 লাখের নিচে করতে হবে অ্যাকচুয়ালি। মানে ইনকাম ট্যাক্স 2017 একটা অ্যাক্ট মানে সেকশন ইন্ট্রোডিউস করেছিল, যেটাতে এই নিয়মটা করেছে যে 2 লাখের মধ্যে আপনি উইথড্র করতে পারবেন ইন এ সিঙ্গেল ডে। মানে সোমবার তুললাম 1,80,000, মঙ্গলবার তুললাম 1,80,000, হ্যাঁ সেটা করতে পারবেন, সেটা চলবে। তাহলে একটা দিনের মধ্যে 2 লাখ টাকার বেশি উইথড্র করা যাবে না, এটা প্রথমে জানলাম। আর যদি এটা তো উইথড্র, আমি জমা করি 4 লাখ টাকা জমা করছি, জমা করতে পারবেন, জমাটা করা যাবে। অ্যাকচুয়ালি 2017-এ মানে এই ব্ল্যাক মানি কারভেশনটাকে রোকার জন্য যেটা করেছে সেটা হচ্ছে কি কোনো এনি পারসন ক্যানট রিসিভ মোর দ্যান 2 লাখ রুপিস। মানে রিসিপ্টের ওপর আপনার একটা বাইন্ডিংস এনেছে যে 2 লাখের বেশি আপনি রিসিভ করতে পারবেন। নো পারসন ইনক্লুডস এভরিওয়ান, ইন্ডিভিজুয়াল, কোম্পানি, ট্রাস্ট, এইচইউএফ, যে কোনো, শুধু এক্সেপশন আছে। তো এই 2 লাখের যে ব্যাপারটা সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে ধরুন 2 লাখ ইন এ সিঙ্গেল ট্রানজ্যাকশন হতে পারে, ইন এগ্রিগেট অফ ট্রানজ্যাকশনস হতে পারে। মানে এগ্রিগেট অফ ট্রানজ্যাকশনস মানে আপনি ভাবলেন যে 2 লাখ তো আমি একবারে পারবো না, তো আমি ব্যাংক এইচডিএফসি ব্যাংকে ধরুন আমার অ্যাকাউন্ট আছে, তো আমি 1.5 লাখ তুললাম আর আরেক জায়গা থেকে মানে ওই এইচডিএফসি অ্যাকাউন্ট থেকে 1 লাখ তুললাম, তো পেনাল্টিটা কিন্তু তখন আপনার উপর টোটাল এগ্রিগেটের উপর আসবে, 2.5 লাখের উপর। 2.5 লাখের উপর না, আমার ধরা যাক এইচডিএফসি ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আমার পিএনবিতে অ্যাকাউন্ট আছে, আমার কোটাক ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তো আমি এখানে এইচডিএফসি ব্যাংকে তুলতে গেলাম 1,80,000 হয়ে গেল। আমি তারপরে 1 ঘন্টা পরে একটু রাস্তার ওপারে আছে পিএনবি, হ্যাঁ সেখান থেকে ব্যাংক থেকে তুলতে পারবেন, সেম ব্যাংক অ্যাকাউন্ট থেকে পারবেন না তুলতে। সেম ব্যাংক অ্যাকাউন্ট, তার মানে মাল্টিপল ব্যাংক অ্যাকাউন্ট থাকলে পর এখানে 1,80,000, এখানে 1,80,000, এখানে 1,80,000, সেইখানে একদিনে আমি তুলতে পারবো, 6 লাখ মতন তুলে নিতে পারলাম। ওকে, পার ব্যাংক পার ট্রানজাকশন, বুঝে গেছি। পার ব্যাংক মানে কি, সিঙ্গেল পারসন ক্যানট রিসিভ ফ্রম এ সিঙ্গেল পারসন। একজন সিঙ্গেল পারসন, নো পারসন ক্যানট রিসিভ ফ্রম এ সিঙ্গেল পারসন। মানে ট্রানজাকশনসের এমনভাবে হতে হবে যে আপনি একজন এন্টিটি আরেকজন এন্টিটি, মানে দুজন এন্টিটির মধ্যে যখন হচ্ছে তখন পারবেন না, ডিফারেন্ট এন্টিটির মধ্যে হতে পারে। মানে এইচডিএফসি, কোটাক, পিএনবি থেকে আপনি তুললেন, কোনো প্রবলেম নেই, এন্টিটি চেঞ্জ হয়ে গেল। ওকে, ঠিক আছে। এটা তো উইথড্র, এটা জমা তো যত ইচ্ছে করতে, জমা যত খুশি করতে পারি। মানে ব্যাপারটা হচ্ছে কি রিসিটের ওপর রেখেছে। ধরুন কেউ মনে করলো যে আমি একদিনে একটা বিল রেজ করলো যে 2,20,000 টাকা, কেউ কোনো প্রোডাক্ট সেল করছে, অনেকেই আছেন যারা বিজনেস করছে, ইন্ডিভিজুয়ালরা বিজনেস করছে, তো 2,20,000 টাকার বিজনেস করলেন এবং সিঙ্গেল বিল, কিন্তু রিসিট করছে হচ্ছে গিয়ে বিভিন্ন রকম, মানে নেক্সট 10 days ধরে 20,000 করে রিসিভ করলেন, তো সেক্ষেত্রেও কিন্তু সেকশনটা অ্যাপ্লিকেবল হয়ে যাচ্ছে। মানে সেকশনটা বলা রয়েছে যে নো পারসন ক্যান অ্যাকসেপ্ট মোর দ্যান 2 লাখ রুপিস ইন আ সিঙ্গেল ট্রানজাকশন, ইন আ সিঙ্গেল ডে অর ইন এ ইভেন্ট অফ ট্রানজাকশনস। মানে 3টে কন্ডিশন, চেইন ব্যাপার, হ্যাঁ চেইনের মধ্যে। তো যদি করে তো কি হয়, পেনাল্টি হয়? এই পেনাল্টিটা হচ্ছে ইকুয়াল টু দ্য অ্যামাউন্ট ইউ হ্যাভ রিসিভড। মানে যদি 2,30,000 টাকা রিসিভ করে থাকেন তাহলে 2,30,000 টাকার পেনাল্টি হতে পারে। আরে বাপরে। এবং এটা মানে দেখুন অ্যাকচুয়ালি কী হয় ব্যাপারটা, যে নর্মালি যখন আমরা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করি সেটা আমাদের প্রসেস হয় আন্ডার সেকশন 143(1)। মানে সেটা হচ্ছে আমাদের অ্যাসেসমেন্ট অর্ডার আসে, কিন্তু আমাদের যদি ফাইনাল অ্যাসেসমেন্ট কখন হয় আর কি, মানে স্ক্রুটিনি অ্যাসেসমেন্ট, এবং সেখানে যদি এগুলো ফাইন করে তাহলে কিন্তু এই পেনাল্টিগুলো চার্জ করতে পারে। গুগল পে ইত্যাদি করতে পারে, বিকজ ওইগুলো তো হচ্ছে সম্পূর্ণই আপনার এনইএফটি বা ইসিএস মোড,
ইলেকট্রনিক মোডে হচ্ছে, তো ওখানে এই ট্রানজ্যাকশনসের কোনো লিমিট নেই। মানে এইটা এক্সেপশনটা হচ্ছে যদি ধরুন আপনি অ্যাকাউন্ট পেই চেকে করছেন বা এনইএফটি থ্রুতে করছেন, আচ্ছা, বুঝতে বা পারছি। ইসিএস এর থ্রুতে করছেন, সেখানে কোনো রকম লিমিটেশন। তার কারণ হচ্ছে সেলফ উইথড্রতে কোনো ট্রেল নেই, মানে Trail কে নেই। কে হ্যাঁ, টাকাটা exactly. দিয়েছে ওইটার জন্য। ওকে, বুঝেছি। আর পোস্ট অফিসে তো আমি যদি পোস্ট অফিসে কোনো একটা স্কিমে 5 লাখ টাকা দিতে যাই ক্যাশে, না, এখানে 269ST-তে আপনার এক্সেপশন রয়েছে। এই এক্সেপশনগুলো হচ্ছে ব্যাংক রিসিভ করতে পারবে, পোস্ট অফিস রিসিভ করতে পারবে, কোঅপারেটিভ ব্যাংক রিসিভ করতে পারবে, গভর্নমেন্ট রিসিভ করতে পারবে। মানে আপনি ধরুন আপনার ট্যাক্স পেমেন্ট রয়েছে, গভর্নমেন্টকে করবেন, 2,50,000 টাকার পেমেন্ট করবেন, তো ব্যাংক ক্যান রিসিভ দ্যাট, সেখানে কোনো হার্ম নেই। কিন্তু কোনো মানে উইদাউট দ্যাট নোটিফাইড পারসন যে কেউ যদি এই অ্যামাউন্ট রিসিভ করে, সেক্ষেত্রে এই পেনাল্টিটা অ্যাপ্লিকেবল হবে। ধরা যাক হাসপাতালের বিল হলো 3.25 লাখ টাকা, তো হাসপাতালকে আমি 3.25 লাখ টাকা ক্যাশ দিতে পারি? না, হাসপাতাল নেবে না, হসপিটাল অ্যাকসেপ্ট করে না এই 3 লাখ টাকার ক্যাশ। বলবে যে অনলাইনে পেমেন্ট করে দিই। তো এই জন্য হসপিটালে কি করে দেখবেন যে বিলগুলোকে ওরা স্প্লিট করে, ডেইলি বেসিসে বিল করে, কারণ ওদের তো ব্যাপারটা হচ্ছে ক্যাশ তো রিসিভ করতেই হবে, তো ওরা বিলগুলোকে স্প্লিট করে দেয়, মানে ডেইলি বেসিসে বিল হয়। তো একদিনের বিল যদি 2 লাখ টাকার বেশি হয়, তখন কিন্তু হসপিটালও রিসিভ করতে পারবে না। মানে আমি জানি একটা পার্টিকুলার বাজারের কথা, মানে মাছের বাজার, সেখানে তো লক্ষ লক্ষ টাকা ক্যাশ দিচ্ছে, লক্ষ লক্ষ টাকা ক্যাশ দিচ্ছে, কি মানে এইগুলো কি হচ্ছে? এটা আপনি ঠিক বলেছেন, কিন্তু মানে এখানে একটা এক্সেপশন এটাও রয়েছে, যারা ট্রানজ্যাকশনসটা করছে তারা যদি বোথ আর ফ্রম এগ্রিকালচারাল ব্যাকগ্রাউন্ড হয় আর কি, ট্রেডিং কনসেপ্ট হলে কিন্তু হবে না। এবং একটা মাছের বাজারে একজন ট্রেডিং করছে, সে যদি রিসিভ করে তাহলে হবে না, কিন্তু যে ধরুন মাছ বিক্রি করতে আসছে নিজের প্রডিউস, সে যদি এগ্রিকালচারাল বিজনেস মানে হয় তার, মানে ওটা এগ্রিকালচারাল বিজনেস, তো সে রিসিভ করতে পারবে 2 লাখ টাকা, নট দ্য ট্রেডার, নট দ্য ট্রেডার, সে রিসিভ করতে পারবে, এবং সেখানে কোনো রকম লিমিটেশনস নেই। কিন্তু প্রোভাইডেড যে দুজনের ট্রানজ্যাকশনসটা হচ্ছে তারা বোথ আর ফ্রম এগ্রিকালচারাল ব্যাকগ্রাউন্ড, আর তাদের কোনো আদার ইনকাম নেই হুইচ ইজ চার্জেবল টু ইনকাম ট্যাক্স। মানে পিওরলি এগ্রিকালচার ইনকাম হলে, পিওর এগ্রিকালচারাল ইনকাম হলে। ও বাবা, আমি জানি না এরা সবাই জানে টানে কি না, মানে আমি তো সে করে ক্যাশ গুনছে তো গুনছে, গাড্ডি গাড্ডি ক্যাশ দিয়ে তো নিজের চোখে দেখে এসেছি অনেকগুলো জায়গায়। বাট আই থিঙ্ক ওটা সিস্টেমের মধ্যে আসতে সময় লাগবে কিংবা বুঝতে সময় লাগবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি স্যার সিস্টেমে চলে আসবে, মানে সিস্টেমটাকে এমনভাবে ইভলভ করা হচ্ছে, কারণ লাস্ট ইয়ারে আমরা দেখেছি যে ইনকাম ট্যাক্স সাইট নিয়ে আমাদের প্রচুর কমপ্লেন ছিল, ফাইলিংয়ের সময় আমরা প্রচুর প্রবলেম ফেস করেছি, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ মার্চ মানে 2022 যখন আমরা ইয়ার এন্ড করছি, ইনকাম ট্যাক্স মানে ইজ ভেরি ফাস্ট নাও। তো ওরা মোটামুটি যাদের ট্রানজ্যাকশনসে কোনো রকম বড় ট্রানজ্যাকশনস হয়েছে এবং রিটার্নে সেটা শো করা নেই, বা ধরুন কেউ রিটার্ন ফাইল করেনি, 2 লাখ 1.5 লাখ টাকা ক্যাশ ডিপোজিট হয়েছে সারা বছর, তাদের কিন্তু ইনকাম ট্যাক্স ওই বাই দ্যাট মার্চ নোটিশ পাঠিয়ে দিয়েছে যে তোমার এইখানে এই ট্রানজ্যাকশনস রয়েছে, তো তুমি রিটার্নটা ফাইল করো, তো ইউ নিড টু শো দ্য কজ, কি কেন রিটার্নটা ফাইল করা হয়নি, বা সেখানে তুমি ফিডব্যাক দাও যে কেন ফাইল হয়। মানে ব্যাপারটা অটোমেটিক হচ্ছে, ব্যাপারটা অটোমেটিক হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের একজন ক্লায়েন্ট এসেছিলেন মানে কি উনি স্কুলে চাকরি করেন, তো স্যালারি পান অ্যারাউন্ড 7 lakhs। তো এবারে ওনার যে রিটার্ন ফাইল করে, মানে স্কুলে একসাথে অনেকে রিটার্ন যেমন ফাইল হয়, তো ITR 1 ফাইল করে দিয়েছিলেন। তো উনি শেয়ার মার্কেটেও ট্রেডিং করেন, তো ওখানে ওনার ইনকাম ছিল অ্যারাউন্ড 2 lakhs মতন, সেই ইনকামটাই দেখাননি উনি ওখানে। আর শেয়ার মার্কেট ইনকাম থাকলে ইন জেনারেল কেস ITR 2 বা ITR 3 ফাইল করতে হবে। তো ইনকাম ট্যাক্স থেকে ওনার রিটার্নটা প্রসেস হয়েছে ইন জানুয়ারি, উনি রিটার্নটা আগেই ফাইল করেছিলেন, কিন্তু মার্চের অ্যারাউন্ড 10 তারিখ না 12 তারিখ যে নোটিশ এসছে যে আপনার এই ট্রানজ্যাকশনসগুলো রয়েছে। ইনকাম ট্যাক্সে AIS বলে একটা ব্যাপার ইন্ট্রোডিউস হয়েছে, যেখানে সমস্ত রকম ট্রানজ্যাকশনসের ইনফরমেশন রয়েছে আর কি। তো এই জিনিসটা যখন এসছে মানে নভেম্বর থেকে যখন এটাকে ম্যান্ডেটরি করে দিল, তখন ইনকাম ট্যাক্স থেকে কিন্তু বলা হয়েছে যে রিটার্নটা আপনাদের রিভাইজ করতে হবে যদি আগে রিটার্ন ফাইল হয়ে থাকে। তো উনি করেননি, তো সেক্ষেত্রে কি দেখা গেল যে উনি ট্যাক্সটা ইভেট করে গেলেন ওইখানে, এবং সেই রিটার্ন মানে সেই ইনফরমেশনটা উনি মার্চেই পেয়ে গেলেন যে আপনার এই রিটার্নটার সাথে আপনার ইনকামটা মিসম্যাচ করছে। মানে প্রসেস ইজ ভেরি ফাস্ট, আগেকার মতন নয় যে আজকে আমি রিটার্ন ফাইল করলাম, আমার রিটার্নটা প্রসেস হলো 1.5 বছর 2 বছর পর এবং তারপর আমার কাছে নোটিশ আসছে, এরকম ভাবে চলছে না জিনিসটা। ট্যাক্স রিফর্ম, এটা হচ্ছে ট্যাক্স রিফর্মের বড় গল্প, এবং
এইগুলো সব এআই বেসড, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড ব্যাপার হচ্ছে। সুতরাং ওই অস্ট্রিচ পাখির মতন না, মাটি খুঁড়ে মাথায় ঢুকিয়ে দিল, অর্থাৎ আর কিছু দেখতে পাচ্ছে না চারদিকে কি হচ্ছে, বাঘ আসছে না ভাল্লুক আসছে, কারণ তার তো চোখটা, তার তো মাথাটা মাটির মধ্যে, বডিটা পুরো বাইরে আছে। তো এই অস্ট্রিচ মেন্টালিটিটা বোধহয় আমাদের সবাইকে একটু থামাতে হবে, যে ঠিক আছে আমি তো দেখতে পাচ্ছি না, তো কী প্রবলেম, আমি যখন দেখতে পাচ্ছি না তো অন্য যে কেউ দেখতে পাচ্ছে এটাও তো বোঝার খুব দরকার আছে। সেকশন 269 এই সেকশনের ধারা, এই ধারাতে আমাদের উইথড্রলের ওপর একটা বোঝা গেল ডেইলি 2 লক্ষ টাকা লিমিট আছে, পার এন্টিটি। এটা খেয়াল রাখতে হবে, যেটা আমরা একটু আলোচনা করলাম। 4টে ব্যাংক থাকলে পর 4টে ব্যাংক থেকে 2 লাখ টাকার কমে তুলে নেওয়া যায়, বাট একটা ব্যাংক এন্টিটির সাথে কিন্তু ম্যাক্সিমাম 2 লাখ। ডিপোজিট নিয়ে কিছু অসুবিধা নেই, ব্যাংক, পোস্ট অফিস, গভর্নমেন্ট এরা সব ডিপোজিট করতে পারে। ধরুন কর্পোরেশনের ট্যাক্স আপনি ক্যাশে দিচ্ছেন, আপনার ট্যাক্স বকেয়া হয়ে গেছিলো 3 লাখ টাকা, সেটা আপনি কর্পোরেশনকে ক্যাশে দিতে পারছেন, যদিও তারাও আজকাল অনলাইনে পেমেন্টটা ইনসিস্ট করছে। হোল আইডিয়া হচ্ছে যে ব্ল্যাক মানি কিংবা ক্যাশ ট্রানজাকশন কিংবা ক্যাশ ইন সার্কুলেশন, এটাকে কমানোর জন্যে এই সব সেকশন এসছে। এখন অনেকে এই সেকশনগুলোর মানে জানে না, এবং পেনাল্টি তো দেখতেই পাচ্ছেন, যত টাকার ভুল তত টাকাই পেনাল্টি, মানে 100% পেনাল্টি হয়ে যাবে। এটা খেয়াল রাখতে হবে। আগামী দিনে আপনারাও সবাই ব্যাংকিং ট্রানজাকশন করেন, ব্যবসার খাতিরে আপনাদের ব্যাংকিং ট্রানজাকশন আছে, এবং আপনাদের যারা ট্রেডার আছেন তারা ভাববেন না, যেমন একটু আগে বললো, ফিশ ট্রেডিং ইনকাম ইজ নট আ এগ্রিকালচারাল ইনকাম। এই ভুলটা আমি কোনো এক সময় গ্রাম বাংলায় একজন আমাকে বলেছিল যে আমি তো ফার্টিলাইজারে ট্রেডিং করি, সুতরাং আমি একজন চাষি, সর্বনাশ করেছি। আপনি ফার্টিলাইজার কেনেন আর ফার্টিলাইজার বেচেন, তাতে মুনাফা তৈরি হয়, আর আপনি ধরে বসে আছেন যে আপনারটা এগ্রিকালচারাল ইনকাম। তো আগে সব পার হয়ে গেছে, এখন পার হবে না, সুতরাং সাবধান হতে হবে এবং জানতে হবে, বিভিন্ন ধারাগুলো জানতে হবে। আজকে আমাদের কাজ ছিল যে একটা পার্টিকুলার ধারা, সেকশন 269 অফ দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট, amended in 2017. Introduced in 2017. 269 ST. 269 ST এটা 2017-তে ইন্ট্রোডিউসড হয়েছে। লোকের ওয়াকিবহালতা কম, এবং অনেকেই জানে না বলে ভুলটা করতে পারে। সবসময় যে অসৎ মেন্টালিটি নিয়ে হয় তা নয়, না জানারও একটা তো মাসুল দিতে হয়, ভুল হতে হয়, সেখানে পেনাল্টি হতে হয়। তো জেনে শুনে যদি জেনে ফেলেন তাহলে মাসুলটা লাগবে না। আশা করি এটা একটা ইনফরমেশনটা কাজে লাগবে, এবং কাজে লাগানো উচিত, এবং কাজ মনে রাখা উচিত। তারপরে এর সাবধারা, এই ধারা, ওই ধারা, আরও অনেক সব ব্যাপার ট্যাপারগুলো তো আছেই, বুঝতে পারছেন যে এগুলো সব প্র্যাকটিক্যাল ধর্মী ব্যাপার। বাট আপনি ইনকাম ট্যাক্স থেকে চট করে রেহাই পাবেন না, এটা বোঝা যাচ্ছে। কেন ইনকাম ট্যাক্সের এখন যে নতুন সফটওয়্যার এসে গেছে, কে যেন করেছে, ইনফোসিস করেছে। ইনফোসিসের শেয়ার কিনে তো খুব মজা পাচ্ছেন, হ্যাঁ, কিন্তু সেই সফটওয়্যারের জন্য আপনি হয়তো আঘাত পেয়ে যেতে পারেন। খেয়াল রাখবেন। দেখা হবে অন্য দিন অন্য টপিক নিয়ে। একটা রিকোয়েস্ট আছে, আমার ইউটিউব প্রোগ্রাম অনেকেই সাবস্ক্রাইব করেছেন, আবার অনেকে করেননি, তাদের জন্য রিকোয়েস্টটা, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন আর ফরওয়ার্ড করুন। এছাড়াও আছে টেলিগ্রাম, ফেসবুক আর ইনস্টাগ্রাম, প্লিজ লাইক করুন আর ফলো করুন। থ্যাংক ইউ।